সমস্ত কর্মী নেতৃত্ব, মঞ্চ ভূমিষ্ঠ আমার সহকর্মী সহযোদ্ধারা, সময় সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনা না করে কয়েকটি ছোট কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আসলে আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছেন, যে রাজনৈতিক দলের বিষয়ে আপনারা নিজেরা যতটা না বিভ্রান্ত, অপরদিকে রাজনৈতিক দলেরা তার চেয়ে বেশি বিভ্রান্ত করে দিচ্ছে জনগণকে। আপনারা অবাক হবেন যে আপনারা মনে করছেন যে তৃণমূল কেবলমাত্র আমাদের বিরোধিতা করছে, বাস্তব কিন্তু তা না। বরং জাতীয় উন্নয়ন পার্টিকে আটকানোর জন্য এখানে ভেতরে ভেতরে তৃণমূল আর বিজেপির একটা সেটিং করে রেখেছে। এটা ভোটারদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিচ্ছি। এবং আমি কখনো, ইংরেজিতে যাকে ব্লাফ বলা হয়, আমি কখনো রাজনৈতিক নেতৃত্বদের মতন ব্লাফ বকে এমন কিছু কথা বলি না যেটার পিছনে অস্তিত্বহীন কিন্তু গুরুত্ব নিতে হয়। যেমন বলা হয় রাজনৈতিক দলেরা বলে, লিডাররা। কেন এই প্রচেষ্টা, এটা আগে জানি। কেন আজকে ভেতরে রাজনৈতিক দলের বিজেপি আর তৃণমূলের ভেতরে আঁতাত গত 4-5 দিন আগে একটি জায়গায় বসে কিছু লোকেরা আঁতাত করেছে কেন? সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আমি মহিষাদল বাজারে যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, শুধুমাত্র এখানে বসে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বা ভোটারদের উদ্দেশ্যে বলছি না। কেননা ভারতবর্ষে, বাংলায় আজ বাঙালিরা বড় বিপন্ন। আপনার কাছে 5 বছরের ভোট একটা ভোট, কিন্তু এই ভোট আজকে কোথাও না কোথাও, আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে ভোট হতো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের কল্যাণের উদ্দেশ্যে। আজ ভোট হয় ধর্মের ভিত্তিতে। পশ্চিমবঙ্গের মাটিতে দুটো প্রথম শ্রেণীর রাজনৈতিক দল, বিজেপি এবং তৃণমূল, এদের রাজনীতির প্যাটার্নটা ভালো করে বুঝুন। একদিকে বিজেপি, যারা ভারতবর্ষের অনেক বড় একটি জায়গার রাজ্যগুলো দখল করে বসে আছে এবং বিগত 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত যে রাজ্যগুলোতে তারা সরকার চালাচ্ছে, সেখানে তাদের কাজ করার পদ্ধতি দেখুন। পুরো পশ্চিমবঙ্গে বিজেপি অধ্যুষিত রাজ্যগুলো বেকারত্ব, রেপ কেসের ভিকটিম, ধর্ষণ হয়েছে, এবং ইউপির মতন কিছু কিছু রাজ্যে যেখানে বর্ণপ্রথার ভিত্তিতে ছোট জাতের হিন্দু মানুষদেরকে হত্যা করার মতন ঘটনা আমরা ইন্টারনেট এবং ইউটিউব এবং সংবাদ মাধ্যমে পাই। সেই বিজেপি পশ্চিমবঙ্গে এসে উন্নয়নের গল্প শোনাচ্ছে। যে উন্নয়নের গল্প শোনাচ্ছে, সেই উন্নয়ন ওই রাজ্যগুলো কতটা হয়েছে, এই প্রশ্নটা যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন যে রাজনীতিটা আসলে কোথায়। অপরদিকে পুরো পশ্চিমবঙ্গের বাঙালি সংস্কৃতিকে নষ্ট করে দেবার যে পরিকল্পনা চলছে, আমাদের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের মানুষ, যেখানে সকালবেলা মহিষাদল বাজার, যেখানে সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত বাজারের ভিড়ে কোনো ধর্ম, কোনো বর্ণের ভিত্তিতে বাজার বসে না, যেখানে রাধেশ্যাম বাবু এবং আফজাল চাচা একসাথে বসে চা দোকানে চা খায়, তারপর বাজার করতে বেরোয়, অথবা বিকেলবেলা তারা চা দোকানে চা বসে আড্ডা দেয়। এই বাংলায় এই পরিবেশকে একদল লোক নষ্ট করছে। আজ আমার কথা আপনাদের মনে হবে যে আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, কিন্তু একটা টাইম আপনারা বুঝতে পারবেন
আপনাদের সামান্য অসচেতনতার জন্য আপনি আপনার পরবর্তী প্রজন্মকে নষ্ট করেছেন। ডানে বামে দেখুন, আপনি হিন্দু মানুষ, আপনাকে বলছি আপনি ডানে বামে দেখুন কিভাবে হিন্দি বলয়ের আগ্রাসন বাঙালি সমাজকে ঘিরে ফেলছে। আপনি আপনার ডানে বামে লক্ষ্য করে দেখুন কিভাবে হিন্দি ভাষাভাষীরা আপনাদের পার্বণগুলোকে, আপনাদের অনুষ্ঠানগুলোকে ঘিরে ফেলছে। আপনি ডানে বামে লক্ষ্য করে দেখুন আপনার দেব দেবতা তাদের স্ট্রাকচারকে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন করা হচ্ছে। আমরা ছোটবেলা থেকে যে মিশ্র সংস্কৃতিতে বড় হয়েছি, পহেলা বৈশাখে দোকানের হাল খাতায় যে ক্যালেন্ডারগুলো পাই, ছোটবেলা দেখতাম সেই ক্যালেন্ডারে যে শিব ঠাকুরের ছবি থাকতো, সেখানে একজন সৌম্য বাঙালি চেহারার আমরা একজন শিব ঠাকুরকে দেখতে পেতাম, যিনি বসে আছেন, যার পেটটা একটু বড়, দেখতে সুন্দর। আজ যখন ডানে বামে দেখি একজন শিব ঠাকুরকে দেখতে পাই, যিনি 6 প্যাক নিয়ে একটা শক্তিশালী ভয়ঙ্কর চেহারা নিয়ে একজন শিব ঠাকুরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ছোটবেলা থেকে রামচন্দ্র হনুমানকে দেখেছি, একটি সৌম্য হনুমান শ্রীরাম ঠাকুরের পাশে, পুরুষোত্তম শ্রীরামের পায়ের কাছে বসে আছে, যে হনুমানকে দেখলে মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আজ বাঙালিদের সমাজে একটা হনুমানকে দেখতে পাওয়া যায় যার একটা চোখ নেই, অর্ধেক চোখের একটা অর্ধমূর্তির গাড়ির স্টিকারের পেছনে একটি ভয়ঙ্কর হনুমান, যাকে আগামী বাঙালিরা উপলব্ধি করতে পারছে না। এ হনুমানের ছবি মুসলমানদেরকে ভয় দেখানোর জন্য নয়, বরং এ হনুমানকে নিয়ে এসে বাঙালিয়ানাকে নষ্ট করার যে পরিকল্পনা একদল করছে। চড়কের প্রোগ্রাম দেখেছি, আজ শিব ঠাকুরের মাথায় জল ঢালার প্রোগ্রাম রাতের বেলা দেখেছি, আগেও দেখেছি, যেখানে পুজোর মণ্ডপগুলোতে রবীন্দ্রসঙ্গীত বাজত। আজকে বিহার উড়িষ্যার দুর্ধর্ষ দুমনাম মিউজিকের আওয়াজ, যে আওয়াজের ভাষা অর্ধেক বোঝা যায় না, কিন্তু শুধু মিউজিক আর উত্তাল একটা বাজনা বাজতে থাকে। আমি গানের আপনার পক্ষে বিপক্ষে বলছি না, আপনার বাড়ি থেকে, আপনার পুজোর অনুষ্ঠান থেকে রবীন্দ্রসঙ্গীত উঠে যাচ্ছে, শ্যামা সঙ্গীত উঠে যাচ্ছে, এটা নিয়ে আমি ভয় পাচ্ছি। আপনি বলবেন তুমি মুসলমান লোক, তুমি ভয় পাওয়ার কে? আমরা আমাদের ধর্ম বুঝে নেব। না না, আমি আপনার ধর্ম নিয়ে আমি কথা বলছি না, আমি আপনার ধর্ম নিয়ে কথা বলছি না। কিন্তু যে বাংলার, রবি ঠাকুরের যে বাংলা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে রবীন্দ্রসঙ্গীতের রচনা আমরা পড়ে বড় হয়েছিলাম, আজ সে রবীন্দ্রসঙ্গীত আজকে শুনতে পাওয়া যায় না। একটি জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সবার আগে তাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যেটাকে ধর্মের লড়াই দেখছেন সেটা অস্তিত্বের লড়াই। এ বিষয় বুঝতে গেলে আপনাকে বাংলাদেশ যেতে হবে। হ্যাঁ, ভারত স্বাধীনতার পরে বাংলাদেশকে তৈরি করা হয়েছিল, মুসলমানরা খুশি ছিল, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দেওয়া হয়েছিল। পূর্ব পাকিস্তান মুসলমান, বাংলাদেশ আজকে তখনকার পাকিস্তান, দুটোই মুসলমান দেশ। কিন্তু হলো কি, পূর্ব পাকিস্তানের বাংলাদেশের মুসলমানেরা এটা দেখতে পেরেছিল, বুঝতে পেরেছিল যে আজ ধর্মের নামে আমাদেরকে আলাদা করা হলেও পাকিস্তান আমাদের বাঙালি অস্তিত্বকে নষ্ট করে দিবে। পরিণতি লড়াই হয়েছিল। আমার ভাইরা, আপনি যদি আপনি বাঙালিয়ানা, আজ আপনার বাঙালিয়ানা নষ্ট হলে কাল আপনার ধর্মের আচরণকে তারা নষ্ট করবে। এটা আপনি আমার মুখ থেকে শুনে আপনি ধর্মের বেড়াজালে চোখ বন্ধ করে আছেন, হয়তো বুঝতে পারবেন না। কিন্তু একথা সত্য, গিয়ে মা ঠাকুরমাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে দুর্গা উৎসব, যে দুর্গা পূজা, যে কালী পূজা, যে চড়ক ছোটবেলায় হতো, আজকে সেই চড়ক দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আপনি যখন অজান্তে ঠাকুমায়ের মুখে শুনবেন, কি বাবা তোরা কি পূজা করিস, সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কত বিপদের মধ্যে রাখা হয়েছে। আজ তারা আপনার মুসলমানকে সামনে রেখে আপনার কালচারকে ভেঙে দিচ্ছে, আপনার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। একটাই কথা বলছে, হিন্দু রাষ্ট্র গঠন হবে। কোন হিন্দু রাষ্ট্র? আপনি কখনো প্রশ্ন করেছেন কোন হিন্দু রাষ্ট্র?
হ্যাঁ, ইউপিতে একটা হিন্দু রাষ্ট্রের ঝলক দেখতে পাই, যেখানে ছোট জাতের মানুষ রাস্তা দিয়ে, ব্রাহ্মণ্যবাদের লোকেদের রাস্তা দিয়ে যেতে পারে না। ওই হিন্দু রাষ্ট্র যেখানে বর্ণাশ্রম, 4টি বর্ণের লোক থাকবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনার ধর্মের বর্ণের উপরে আমার কোনো চিন্তা নেই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সমাজ দিয়ে গিয়েছিলেন, সেই সমাজে আপনার মহিষাদল বাজারে চা দোকানে, লালুর চা দোকানে বসে মোফাক্কেরুল ইসলাম আর সিন্টু দুজনে মিলে বসে বসে চা খেয়েছে। সিন্টু কাকা আর আজম চাচার চা দোকানে বসে চা খেতে গিয়ে তারা প্রশ্ন করেনি, আরে গিলাসটা আলাদা আলাদা রাখবি। এ বাংলা আমাদের ছিল না, আজও নেই। কিন্তু যে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছেন, ধরেই নিলাম মুসলমান বাদ হয়ে যাবে। আপনি প্রশ্ন করেননি তো কোথা বাদ হবে? বলছে বার করে দিব। কোথা বার করবে এ প্রশ্ন করেননি। বার করতে গিয়ে ওই মানুষগুলো, আপনি পারবেন তো? আপনার সমাজের আজকে কিছু 18 বছর, 20 বছর, 25 বছরের যুবকেরা উত্তম হয়ে ধর্মের স্লোগান দেয়, কিন্তু তারা কি জানে এই করোনার টাইম এই ধর্মের ধ্বজাধারী মানুষেরা কি হিন্দু কি মুসলমান? তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি। এলাকায় যদি কখনো মরা পোড়াতে গিয়েছি, আমরা দেখেছি মুসলমান ছেলেরা বেরিয়ে মরা পুড়িয়েছে করোনায়। আমরা দেখেছি মুসলিম মহল্লায় খেতে পাইনি, হিন্দু এলাকার ছেলেরা খাবার রেশন নিয়ে পৌঁছে দিয়েছে। চাচা কাজে বন্ধ আছে, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে খাবার রেশন দিচ্ছি। এই বাঙালি সংস্কৃতির জন্য আজকে আমার এখানে দাঁড়ানো। সম্মানিত ভাইরা, আপনি হিন্দু মুসলমান করছেন, ধর্ম থাকবে আমাদের অন্তরে, এটা কোনো খারাপ কথা নয়। কিন্তু ধর্মের নামে যখন আপনাকে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কাতে গিয়ে আপনার অস্তিত্বকে সংকটে ফেলে দিবে। আপনি হিন্দু, আপনি বাঙালি, আপনার বাঙালিয়ানাকে যারা নষ্ট করতে চাইছে, ভোট দেওয়ার আগে কখনো কল্পনা করে দেখুন। ভোট দেওয়ার আগে ওই হাতরসের কাণ্ড মনে করুন। ভোট দেওয়ার আগে ওই দলিত ছেলেকে যে বিয়েতে ব্যান্ড বাজানোর জন্য ডিএম এবং এসপি সিকিউরিটি দিয়ে হিন্দু পাড়ার ভেতর থেকে নিয়ে যেতে হয়েছিল, কেননা সে বলেছিল আমরা ভারতে বাস করি। আপনি পারবেন তো? ইন্টারনেট ইউটিউবে ছবি ভরে আছে, মহারাজ বসে আছেন, একজন লোক এসে প্রণাম করতে এসেছে, মহারাজ বলছেন দূর রহো তু অচ্ছুত হ্যায়। আমি বলছি না এই কথা, ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। হ্যাঁ, এই হিন্দু রাষ্ট্র যেখানে আপনি হিন্দু হিসাবে একজন হিন্দুকে স্পর্শ করতে পারবেন না, এমন ধর্ম, এমন সমাজের থেকে তো আমার রবীন্দ্রনাথের বাংলা, ক্ষুদিরামের বাংলা, মাতঙ্গিনীর বাংলা অনেক ভালো ছিল, যেখানে আমরা সবাই মিলে এক জায়গায় বসে সমাজের ভালো মন্দ তর্ক বিতর্ক করেছি, কিন্তু হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুরা, হ্যাঁ আপনাকে বলছি, আপনি বিজেপিকে ভোট দেন। যুবকেরা, যে আপনার এলাকার তৃণমূলের নেতৃত্ব, তারা এসে আপনাদেরকে বলে বিজেপি এসে গেলে বড় মুশকিল হবে, বিজেপি এসে গেলে তোমাদের ক্ষতি হয়ে যাবে। প্রশ্ন করুন, গুজরাটে তো মুসলমান বিজেপি রাজত্ব করছে, কটা মুসলমানকে বার করে দিয়েছে? প্রশ্ন করুন। গুজরাটে তো মুসলমানদের কটা মসজিদ বন্ধ হয়ে গেছে? প্রশ্ন করুন। হ্যাঁ, তারা একটা দুটো মসজিদ বন্ধ করে আর এটা ইন্টারনেটে ভাইরাল করে গোটা ভারতবর্ষে ছড়ায়, কেননা তারা মনে করে এইভাবে হিন্দুদেরকে তারা বোকা বানাবে। একটা মসজিদের সামনে গিয়ে তারা পতাকা টাঙিয়ে ছবি ভাইরাল করে, তারা এটা করে গোটা বাংলার হিন্দু ভোটকে তারা আকৃষ্ট করে। এ কথা আমি অস্বীকার করব না, কিন্তু আপনাকে যে বিজেপি ভয় দেখাচ্ছে তৃণমূল, আপনি জানেন গত কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছেন, ইউটিউব থেকে আমি দেখেছি, এই সততা আমি জানি না, কিন্তু বক্তব্য নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলছেন পশ্চিম মেদিনীপুর ওই কেসিয়ারির মতন একটা জায়গায়, এখানে আরএসএস ট্রেনিং দেয়, এখানে বন্দুকের ট্রেনিং হয়, অস্ত্র ট্রেনিং হয়, এরকম একটি বক্তব্য দিয়েছেন। কে আরএসএস কে পশ্চিমবঙ্গে মাটিতে জায়গা দিল? আপনি এই তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করুন তো, কে আরএসএস কে? আরএসএস এর নেতা মোহন ভাগবত জি যখন আসে তখন কে মিষ্টি পাঠিয়েছিল মুখ্যমন্ত্রীকে? প্রশ্ন করুন তো, কে কথা বলেছে পুরনো আরএসএস ভালো, নতুন আরএসএস ভালো নয়? আর এই আরএসএস এর আইডিওলজি কি? আজ যদি আপনার গ্রামের
আপনার পাশের প্রতিবেশী কোনো হিন্দু লোক আপনাকে বাঁকা চোখে দেখে, জেনে রাখুন এর বাঁকা চোখে দেখার পিছনে যে আরএসএস সহযোগিতা করেছে, এই আরএসএস কে আমাদের মুখ্যমন্ত্রী নিজের আঁচলে বড় করেছেন। গোটা পশ্চিমবঙ্গে জিন্দাবাদ বলে লাভ নেই, জাতি মরে যাচ্ছে, জাতি ঘুমিয়ে পড়েছে, জাতিকে জাগানোর একটা চেষ্টা। এ জাতি মানে কোনো মুসলমান নয়, এ জাতি মানে বাঙালি জাতি। বাঙালি জাতি যদি ধ্বংস হয়ে যায়, আমি রুহুল আমিন আমার জিন্দাবাদ বলে কোনো লাভ নেই। আমি আপনাদেরকে এ প্রশ্ন করার জন্য এসেছি যে তৃণমূল আপনাদেরকে বলছে রাজনীতিতে আমাদেরকে কি করতে হবে, বিজেপি এসে যাবে। আজকে আপনি একজন হিন্দু বিজেপিতে ভোট দিতে যান এজন্য যে বিজেপি হিন্দু রাষ্ট্র বানাবে, আপনি একজন মুসলমান তৃণমূলকে ভোট দিতে যান এজন্য যে তৃণমূল আপনাকে হেফাজত করবে, তৃণমূল বিজেপি থেকে আটকাবে। আপনার বাঙালিয়ানাকে প্রশ্ন, এই 23 তারিখে আপনি যে সংগঠনের হয়ে ভোট দিতে যাবেন, শুধু প্রশ্ন আপনাকে, নন্দীগ্রামের দৃশ্য দেখুন, কে কাকে ভোট দিচ্ছেন। তৃণমূলের যে প্রার্থীকে ভোট দিচ্ছেন, ভোট ঘোষণার আগের দিন সকাল পর্যন্ত সে বিজেপির লোক, আরএসএস এর লোক। সে আজ সকালবেলা বিজেপি, দুপুরবেলা তৃণমূলে জয়েন করেছে, বিকালবেলা তার নাম প্রার্থী হিসাবে ঘোষণা হচ্ছে। 5 বছর আগে যে লোক স্টেজে দাঁড়িয়ে বলেছিল বিজেপি হাঁটাও, আজকে সে লোক বলছে আমি হিন্দু রাষ্ট্র গঠন করব। এর চেয়ে বড় অপমান বাঙালি জাতির কি হতে পারে? এর চেয়ে বড় অপমান নেতাজির বাঙালিদের কি হতে পারে? এর চেয়ে বড় অপমান মাতঙ্গিনীর মেদিনীপুরের লোকেদের কি হতে পারে? যারা আদর্শের কথা বলে ভোট দিবে, যখন আপনি তৃণমূলে ভোট দিচ্ছেন, ওই ভোটটার প্রার্থীটা আর কেউ নয়, ওটা হচ্ছে বিজেপির লোক। আর যখন আপনি বিজেপিকে ভোট দিচ্ছেন, 5 বছর আগেও বিজেপির কর্মীদেরকে জেলে পুরেছিল, আজ সে তৃণমূলে বিজেপিতে দাঁড়িয়েছে, ওই ভোটটা আসলে আপনি তৃণমূলে। হ্যাঁ, প্রয়াত মুকুল রায়ের কথা মনে পড়ে যায়, যাহা বিজেপি তাহাই তৃণমূল। মুকুল বাবু উপর থেকে কোথায় আসেন জানি না, শুনছেন আর মুচকি মুচকি হাসছেন, হয়তো বলবেন আমি তো বলেছিলাম, তোমরা আমাকে পাগল বলেছিলে, তোমরা বলেছিলে মাথা খারাপ। পরিসংখ্যান বলে দেয় একটি সর্বভারতীয় দল মসজিদের এলাকার ইমাম মুয়াজ্জিন যারা 500 টাকা, 5000 টাকা, 2000 টাকার ভাত হাতে যারা তাদের ইমান বিক্রি করে দেয়, ওদেরকে জিজ্ঞেস করুন যে একটি সর্বভারতীয় দল প্রার্থী পায় না, হলদিয়াতে তাকে প্রার্থী করতে হয় বিজেপির লোককে। ময়নাতে প্রার্থী নেই, প্রার্থী করতে হয় বিজেপির লোককে, আর বলছে সর্বভারতীয় দল। এ গল্প যদি আপনাকে বিশ্বাস করতে হয়, তাহলে আপনার জন্য ভোটের অধিকার না থাকাই ভালো। কেননা আপনি ভোটটা 500 টাকার বিনিময়ে, লক্ষ্মীর ভান্ডারের বিনিময়ে ভোট চেয়েছেন, আপনি আপনার বেঁচে থাকার অধিকারের জন্য ভোট চাননি। কেন জাতীয় উন্নয়ন পার্টি? জাতীয় উন্নয়ন পার্টি এর জন্য 23 তারিখ শুধু আপনি নয়, আপনার এক বন্ধু যে হিন্দু, যে জানে না, যে মনে করেছে মুসলমান মাথায় টুপি দিয়ে আছে, ওকে বলুন স্বর্ণকমল কোন ধর্মের ভিত্তিতে দাঁড়ায়নি। স্বর্ণকমল দাসকে এই হলদিয়া থেকে আমাদেরকে এই বিধানসভায় তুলতেই হবে, কেননা আগামীতে এই বিধানসভায় অবৈধ মদের ঠেকগুলো স্বর্ণকমলের নেতৃত্বে বন্ধ হবে, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আমি কোনো বড় সরকার তৈরি করার জন্য আসিনি, আমি একটা রাস্তা তৈরি করতে এসেছি, যেখানে আমাদের মাস্টারমশাইয়ের মতো লোকেদেরকে আমি চাই। মাস্টারমশাইয়ের নামটা কি জানো? নিমাই মাস্টারমশাই, নিমাই বাবুর মতন শিক্ষককে আমি আর চাই। হ্যাঁ, আমি চাইলে আমার আশ্রমে, আমার খানকায়, আমার দরবারে বসে থাকলে এই পৃথিবীর যত সুখ স্বাচ্ছন্দ্য আছে আমি পেতাম। সকাল থেকে সন্ধ্যেবেলা তৃণমূলের আইটি ছেলের লোকেরা গাল পাড়ে কেন? তারা জানে যে এ লোক জাগাচ্ছে। আজকে যদি হিন্দুরা বিজেপিতে চলে যায়, তৃণমূলের টেনশন নেই, আপনাকে এটা বলে দিই। আজকে যদি তৃণমূল ক্ষমতায় আসে, বিজেপির টেনশন নেই, কেননা দিনের শেষে কালকে গিয়ে বিজেপির লোক তৃণমূলে, তৃণমূলের লোক বিজেপিতে ঢুকে, তারা বলবে আমরা দেশের জন্য কাজ করছি। যে ইডি সিবিআই এর গল্প গোটা পশ্চিমবঙ্গে চলছে, আপনি বলুন তো, এতগুলো বিজেপির লোক তৃণমূলে জয়েন করেছে, কই একটা ইডি সিবিআই তো প্রার্থীদের ঘরে এলো না, কই এলো না? কই তৃণমূলের নেতারা যে বিজেপিতে চলে যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের প্রার্থী বিজেপির কে, তৃণমূলের লোক পশ্চিম মেদিনীপুরে প্রার্থী হয়েছে কেন? কেননা আবার বলছি, যাহা তৃণমূল তাহাই বিজেপি, যিনি মোদি তিনি দিদি, এই কথাটাকে আপনাদেরকে বুঝতে হবে। আমাদেরকে এই লড়াইটাকে তৈরি করতে হবে। জাতীয় উন্নয়ন পার্টিতে স্বর্ণকমল দাসকে আমাদেরকে আগামীর এমএলএ তৈরি করতে হবে। এলাকায় এলাকায় প্রচার করুন,
গোটা পশ্চিমবঙ্গকে তুলে দিন, বলুন তারা তৃণমূলকে জিতাক, তারা বিজেপিকে জিতাক, কেউ হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখুক, কেউ মুসলমানদের হেফাজতের করার দায়িত্ব নিক, কিন্তু আপনি মেদিনীপুরের লোক, আপনি মাতঙ্গিনীর দেশের লোক, আপনি ক্ষুদিরাম বসুর লোক, আপনি বিদ্যাসাগরের দেশের লোক। আমরা তারা গোটা ভারতবর্ষ যা ভাবে, আজ বাংলা যা ভাবে, আগামীতে যেমন গোটা ভারতবর্ষ ভাবে, গোটা বাংলা যা আজকে মেদিনীপুর আজকে যা ভাবে, গোটা বাংলা আগামীতে ভাববে। আমরা মেদিনীপুরের লোক এই বার্তা দেওয়ার জন্য আগামী বিধানসভায় এই 6 জন প্রার্থীকে জাতি ধর্ম বর্ণের বাইরে গিয়ে আপেল চিহ্নে আমরা ভোট দেব, এই অঙ্গীকার করি। আপনাদের কাছে এই আশা রেখে আজকের আমার এই বক্তব্য শেষ করলাম। আমাদের স্বর্ণকমল দাস মহাশয়কে 6 নম্বর 7 নম্বর আমাদের প্রার্থীকে আপনারা আপনাদের সমর্থন, দোয়া, আশীর্বাদ, ভালোবাসা দিয়ে বাংলায় একটি ভ্রাতৃত্ব বোধের একটি রাজনৈতিক দলের পড়া চলার পথকে আপনারা মসৃণ করবেন, এই কথা মনে করে আজকে আমি আপনাদেরকে বিদায় নেব। আর একটা আবেদন করছি, সিপিএম কে ভোটটা দিয়ে নষ্ট করবেন না, সিপিএম কে ভোটটা দিয়ে নষ্ট করবেন না। আজকে সিপিএম কে ভোট দেওয়া আর নোটাতে ভোট দেওয়া একই, অন্তত পক্ষে এই কথা মাথায় রাখবেন। ভোট বড় গুরুত্বপূর্ণ। মুসলিম জাতির লোকেদের আবেগ অনেক বেশি, তারা বলে আমরা এতদিন ধরে সিপিএম করছি। আপনার এখানে অস্তিত্বের লড়াই চলছে, অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। টাইম শেষ হয়ে গিয়েছে। আমি ভালো থাকুন আপনারা। যে জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ, জাতীয় উন্নয়ন পার্টির কর্মী নেতৃত্ব, ভোটারেরা জিন্দাবাদ।